বেসিক অফ ডিসি সার্কিটের আজকের লেকচারে সকলকে স্বাগতম। ডিসি সার্কিট নিয়ে আমরা যে একটি সিরিজ আকারে ভিডিও তৈরি করব তার এটি প্রথম ভিডিও হতে চলেছে। তাহলে শুরু করা যাক। আলোচনা করতে গেলে এসি এবং ডিসি দুটির কথাই চলে আসে। আমরা জানি এসি হচ্ছে অ্যাল্টারনেটিং কারেন্ট এবং ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। তো আমাদের এই ভিডিওতে এবং পরবর্তী যেই ডিসি সার্কিট নিয়ে যে ভিডিওগুলো তৈরি করতে যাচ্ছি ওইখানে মূলত আমরা ডিসি সার্কিট নিয়েই কথা বলবো এবং এসি সার্কিট নিয়ে আমাদের চ্যানেলে পরবর্তীতে ভিডিও আসবে। তো শুরুতেই কিছু বেসিক এলিমেন্টের সাথে পরিচিত হয়ে নেওয়া যাক। ফার্স্ট অফ অল হচ্ছে রেজিস্টর। তো আমরা যারা সায়েন্স পড়েছি 9, 10 এবং ইন্টারে তারা আমরা এই সিম্বলগুলোর সাথে আসলে পরিচিত, রেজিস্টর বা ভোল্টেজ, কারেন্ট। তাও আমরা যেহেতু বেসিক থেকে শুরু করছি তাই এগুলো আমি এখানে আবার দেখিয়ে নিচ্ছি। যদি কারো বোরিং লাগে তাহলে আপনারা এই ভিডিওটা বা এই ক্লাসটা স্কিপ করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। তো ফার্স্ট অফ অল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা রেজিস্টর বা রেজিস্টরের সিম্বল বলা যায়, যেগুলো আমরা পরবর্তীতে সার্কিট যখন সলভ করব বা বিভিন্ন সার্কিট তৈরি করব তখন কাজে লাগবে। তারপর হচ্ছে সেল এবং ব্যাটারি। এখন সেল এবং ব্যাটারির মধ্যে পার্থক্য রয়েছে। সাধারণত একটা সেল আমাদেরকে 1.2 বা 1.5 ভোল্ট সাপ্লাই দিয়ে থাকে, কিন্তু ব্যাটারির মাধ্যমে আমরা 6 ভোল্ট 12 ভোল্ট এরকম সাপ্লাই পেয়ে থাকি। তো একটা সেলে সাধারণত আমরা দেখতে পাচ্ছি প্লাস এবং মাইনাসের দিকে এইরকমভাবে থাকে, কিন্তু ব্যাটারিতে এইরকম যে চিহ্নটা আছে এটা অনেকগুলো থাকবে। তো এটা হচ্ছে মূলত সেল আর ব্যাটারির যে সাংকেতিক চিহ্ন এর মধ্যে পার্থক্য। আমরা যদি কোনো একটি সার্কিটে 1.5 ভোল্টের বেশি সাপ্লাই দিই, অর্থাৎ 6 ভোল্ট 12 ভোল্ট 10 ভোল্ট, তো তাহলে আমাদেরকে ওই সার্কিটে অবশ্যই এই ব্যাটারির সিম্বল ইউজ করতে হবে। যদি আমরা ব্যাটারির সিম্বল ইউজ না করে সেলের সিম্বল ইউজ করি তাহলে কিন্তু আমাদের সার্কিটের অঙ্কনটি ভুল হবে। ভোল্টেজ বা যে আমাদের ব্যাটারি সোর্স আছে এটাকে এইরকমভাবেও লেখা যায়, আবার এরকম গোল চিহ্ন দিয়েও লেখা যায়। তো দুই রকমভাবেই থাকতে পারে। এবং তারপর রয়েছে আমাদের কারেন্ট সোর্স। কারেন্ট সোর্সের মাঝখানে যে তীর চিহ্নটি রয়েছে এর মাধ্যমে মূলত কারেন্টের দিক প্রকাশ করা হয়। যেমন এইখানে এটি এই দিকে রয়েছে, কিন্তু এটি এর উল্টা দিকেও থাকতে পারতো, অর্থাৎ যেই দিকে তীর চিহ্নর মাথাটি থাকবে ওই দিকে মূলত এটির দিক নির্দেশ করবে, কারেন্টের দিক নির্দেশ করবে। এখন আমরা তো ভোল্টেজ এবং কারেন্ট সোর্স সম্পর্কে জানলাম, কিন্তু এর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স রয়েছে। এখানে যদি আমরা সিম্বলগুলোর দিকে লক্ষ্য করি, আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হচ্ছে গোল চিহ্নের মধ্যে থাকে, আর ডিপেন্ডেন্ট যে ভোল্টেজ সোর্সটা এটা অনেকটা চতুর্ভুজ আকৃতির ঘরের মধ্যে বি লেখা থাকবে। এবং কারেন্ট সোর্সের ক্ষেত্রেও সেম। এখন আসলে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট দ্বারা কি বোঝানো হচ্ছে? যেই ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্সটা আছে ইন্ডিপেন্ডেন্ট, এটা আসলে হচ্ছে কারোর উপর নির্ভরশীল না, অর্থাৎ এটা নিজে একটা স্বয়ংসম্পূর্ণ সোর্স এবং সাপ্লাই দিচ্ছে। কিন্তু যেটা ডিপেন্ডেন্ট কারেন্ট বা ভোল্টেজ সোর্স সেটা অন্য একটা ভোল্টেজ সোর্স বা অন্য একটা ভোল্টেজের উপর নির্ভরশীল। পরবর্তীতে আমরা যখন ম্যাথ করব তখন আসলে আমরা এই ব্যাপারগুলো আরও ভালোভাবে দেখতে পারবো। ওকে, এবার আসা যাক সার্কিটের ক্ষেত্রে। আমরা মূলত সিরিজ এবং প্যারালাল দুই ধরনের সার্কিট দেখতে পাই। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট কেন? কারণ এইখানে যেই রেজিস্টরগুলো আছে R1, R2 এবং R3 তিনটি হচ্ছে একটা সিরিজে আছে, অর্থাৎ এইখানে যে 9 ভোল্ট ব্যাটারিটি আছে তার পজিটিভ প্রান্ত দিয়ে ভোল্টেজ R1-এ প্রবেশ করছে এবং R1 থেকে বের হয়ে R2-তে প্রবেশ করছে এবং R2 থেকে বের হয়ে R3-তে প্রবেশ করছে এবং R3 থেকে ফাইনালি আবার 9 ভোল্টে ফিরে আসছে, অর্থাৎ সম্পূর্ণ ভোল্টেজটি একটি লাইনের মধ্যেই ঘুরছে। এই কারণে এটি একটি সিরিজ সার্কিট, অর্থাৎ ব্যাপারটি দাঁড়ায় এইভাবে সম্পূর্ণ সার্কিটটি ঘুরে আবার 9 ভোল্টে আসে। এখন R1-এ ভোল্টেজ হচ্ছে V1, R2-তে ভোল্টেজ V2 এবং R3-তে ভোল্টেজ V3। এখন সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা যদি ভোল্টেজ নির্ণয় করতে চাই, অর্থাৎ R1 রেজিস্টরের ভোল্টেজ কত, R2
রেজিস্টরের ভোল্টেজ কত, বা আমরা এখানে রেজিস্টরের জায়গায় কি অনুমান করতে পারি, যেমন আমাদের বাসাবাড়ির বাতি বা একটা ফ্যান, ওইগুলোও কিন্তু একটা রোধ হিসাবে কাজ করে। আমরা যদি ওইগুলো অনুমান করি সব জায়গায় কিন্তু বা মানে আপনার বাতিতে যতটুকু ভোল্টেজ লাগবে ফ্যানে কিন্তু ততটুকু ভোল্টেজ প্রয়োজন হবে না। তো ওই হিসাবে R1 R2 R3-তে ভোল্টেজ ড্রপও কিন্তু সমান না, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি R1 3 ওহম, R2 10 ওহম, R3 5 ওহম। অবশ্যই প্রত্যেকটাতেই ভোল্টেজের পরিমাণও ভিন্ন ভিন্ন। তো এই ভোল্টেজ হচ্ছে বি টোটাল, অর্থাৎ টোটাল যে আমাদের ভোল্টেজ বিটি ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3, অর্থাৎ সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ টোটাল ভোল্টেজ বাকি রেজিস্টরে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে তার সমান। এখানে B1-এ যে ভোল্টেজ ড্রপ হচ্ছে তা আমরা B ইকুয়াল টু IR সূত্র দিয়ে বাইর করতে পারবো, বা যে B2-তে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে তা B ইকুয়াল টু IR দিয়ে বের করা যাবে যদি আমরা কারেন্ট I এবং রেজিস্টর R এর মান জানি। তো এই কারণে সিরিজে আমাদের V1 প্লাস V2 প্লাস V3 ইকুয়াল টু টোটাল ভোল্টেজ VT। এখন অবশ্যই প্রত্যেকটা যেহেতু ভোল্টেজের পরিমাণ ভিন্ন, তো আমরা এখানে হয়তো চিন্তা করতে পারি এখানে I1 I2 এবং I3 মান ভিন্ন, কিন্তু না, কারেন্টের মান ভিন্ন হয় না, কারণ এখানে যেহেতু কোনো আলাদা কোনো আর পথ নেই, অর্থাৎ 9 ভোল্ট থেকে প্লাস থেকে বের হয়ে সম্পূর্ণ পথ ঘুরে আবার ওই 9 ভোল্টেই এসে শেষ হচ্ছে, কিন্তু এখান থেকে আলাদা কোনো পয়েন্ট বা আলাদা কোনো পথ নেই যেখান দিয়ে কারেন্ট অন্য কোথাও প্রবেশ করতে পারে। অর্থাৎ কারেন্ট এইখানে যে আই টোটাল কারেন্ট ছিল, এই আই টোটাল কারেন্টই সম্পূর্ণ পথ ঘুরে আবার এখানে 9 ভোল্টে চলে আসবে, অর্থাৎ R1 R2 R3 মানে সবগুলো রেজিস্টরেই কারেন্টের মান আসলে সেম হবে। অর্থাৎ সিরিজ সার্কিটের ক্ষেত্রে আইটি ইকুয়াল টু মানে টোটাল কারেন্ট আইটি ইকুয়াল টু I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I3। এখন যদি আমরা টোটাল রেজিস্ট্যান্সের ক্যালকুলেশন করতে চাই, তাহলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে আরটি বা টোটাল রেজিস্ট্যান্স ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। এবার দেখব আমরা একটি প্যারালাল সার্কিট। তো প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি হয়, আমাদের যে এখানে ভোল্টেজ সোর্স বা ব্যাটারি আছে এর থেকে মানে রেজিস্টারগুলো আমাদের প্যারালালে থাকে, অর্থাৎ বিভিন্ন মানে আগে তো আমরা সিরিজ সার্কিটে দেখেছিলাম কি সম্পূর্ণটা একটাই পথ থাকে, কিন্তু এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি তিনটি রেজিস্টারের জন্য তিনটি পথ ভাগ হয়ে গিয়েছে। তো এইভাবে আসলে প্যারালাল সার্কিট গঠিত হয়ে থাকে। তো এইখানে পরবর্তীতে যা হয় R1 এর অ্যাক্রসে কারেন্ট I1, আর I2, R2 এর অ্যাক্রসে, R3 এর অ্যাক্রসে I3 এবং ভোল্টেজ V1 V2 এবং V3 এবং কারেন্ট হচ্ছে IT এবং ভোল্টেজ টোটাল হচ্ছে VT। এখন সিরিজ সার্কিটের ক্ষেত্রে প্যারালালের উল্টোটা হিসাবে কাজ করে, অর্থাৎ আমরা সিরিজ সার্কিটে দেখেছিলাম ভোল্টেজ ভাগ হয়ে যাচ্ছে কিন্তু কারেন্ট ভাগ হচ্ছে না, কিন্তু প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ভাগ হয়ে যায় কিন্তু ভোল্টেজ সেম থাকে। কারণ আমি যদি একটা ভোল্ট মিটার বা মাল্টিমিটার দিয়ে চেক করি তখন দেখতে পাবো এই যে প্লাস এবং মাইনাস থেকে ব্যাটারির অ্যাক্রসে এইখানে যদি আমি মাল্টিমিটার বা ভোল্ট মিটারের পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত দিয়ে চেক করি তাহলে যে পরিমাণ ভোল্টেজ পাবো বা এইখানে এইখানে বা এইখানে সব জায়গাতে আসলে সেম ভোল্টেজ পাবো। মানে এটা দিয়েও মানে প্র্যাকটিক্যালেও দেখা যায় যে আসলে প্যারালাল সার্কিটে ভোল্টেজের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ভোল্টেজ সেম থাকে। কিন্তু পার্থক্য যেটা হয় সেটা হচ্ছে আইটি, কারণ এখানে আইটি ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3, অর্থাৎ কারেন্ট আসলে এখানে ভাগ হয়ে যায়। যেমন এই ব্রাঞ্চের কারেন্ট, এই ব্রাঞ্চের কারেন্ট এবং এই ব্রাঞ্চের কারেন্ট, অর্থাৎ R1 R2 R3-তে ভোল্টেজ সেম থাকবে বাট কারেন্টের ডিফারেন্স হবে। এবং কীভাবে এই কারেন্ট বা কীভাবে এই ভোল্টেজগুলো আসলে ক্যালকুলেশন করতে হয় তা আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবো। এবং যেটা বলছিলাম VT ইকুয়াল টু V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু V3, অর্থাৎ ভোল্টেজের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা যদি প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্স হিসাব করতে চাই তাহলে তার সূত্র হবে 1/RT, অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তারপর আমরা এর থেকে ক্যালকুলেশন করলে RT বা যে ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সের মান তা আমরা পেয়ে যাব। তো এগুলো ছিল মোটামুটি আমাদের বেসিক কিছু আলোচনা। পরবর্তী কয়েকটা ক্লাসও আমরা মূলত বেসিক আলোচনায় করব ডিসি সার্কিট নিয়ে, এবং পরবর্তীতে আমরা ম্যাথের দিকে যাব। তো ধন্যবাদ সকলকে।